অফিসিয়ালি রিয়াল মাদ্রিদ সিজনের প্রথম ম্যাচটা খেলেই ফেললো এবং প্রথম ম্যাচে যে তাদের এত কষ্ট করে জিততে হবে এইটা একদম ভাবি নাই। ভেবেছিলাম খুব সহজভাবে উইন হয়ে যাবে, কেননা স্কোয়াডের যে ভ্যালু বা স্কোয়াডের যে মূল্য অনেক বেশি পরিমাণ ছিল, বা অনেক ভালো একটা স্কোয়াড নিয়ে রিয়াল মাদ্রিদ এই সিজনে খেলতে নেমেছে। আর এই সিজনে খেলতে নেমে রিয়াল মাদ্রিদ যে এত কষ্ট করে জিতবে এটা একদম ভাবি নাই। যদিও কিছু জিনিস মেনে নিতে হবে, যে নতুন কোচকে টিমটা গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া উচিত। আর আমরা দেখতে পেয়েছি আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদ এত কষ্ট করে জিতেছে যে প্রথমের দিকে, খেলার শুরুর দিকে এরকমটা মনেই হচ্ছিল না যে রিয়াল মাদ্রিদের এত কষ্ট করে জিততে হবে, কেননা ম্যাচের 8ম মিনিটে জুড বেলিংহাম সম্ভবত আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে একটা গোল করে ফেলে, যেটা কিনা ছিল অসাধারণ একটা গোল। কিন্তু তার সম্ভবত 21 মিনিট পরে ম্যাচের 30 মিনিটে স্প্যানিয়ল গোলটা পরিশোধ করে ফেলে। অ্যান্ড তারপর থেকে রিয়াল মাদ্রিদ অনেকগুলো বল কাউন্টার অ্যাটাক করেছে, অন টার্গেট শ্যুট করেছে, অফ টার্গেট শ্যুট করেছে, ডুয়েল উইন করেছে, কর্নার শ্যুট করেছে, কিন্তু তারা কোনোভাবে একটা স্কোর করতে পারতেছিল না। আমরা ম্যাচের যদি শুরুর দিক থেকে কথা বলি, ম্যাচের 23 মিনিটে স্প্যানিয়লের একটা প্লেয়ারের হাতে লেগে, স্প্যানিয়লের স্ট্রাইকারের হাতে লেগে, হাত অথবা হাতের কোনোই দুইটার একটা হবে, ডিন হুইজেনের চোখের পাশ থেকে রক্ত ঝরছিল, যেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। আর যেটা একটা মর্মান্তিক ঘটনার মতো, যদিও সে স্বাভাবিকভাবে খেলতেছিল, কিন্তু সে তার চোখের পাশ থেকে যেইভাবে রক্ত ঝরতেছিল সেটা দেখে খুবই খারাপ লেগেছে আমার। কিন্তু এই ডিন হুইজেন আবার গোল স্পেনিয়ল যে গোলটা করেছে বা রিয়াল মাদ্রিদ যে গোলটা কনসিড করেছে, সেই গোল কনসিড করার পিছনে এই ডিন হুইজেনের হাত আছে। সে বল ক্লিয়ার না করে সে ম্যান মার্কিংয়ে ব্যস্ত ছিল, যার কারণে গোলটা করে ফেলে স্প্যানিয়ল। আর তারপর থেকে রিয়াল মাদ্রিদ 1-1 গোলে সমতায় চলে আসে। এরপর থেকে রিয়াল মাদ্রিদ অনেকবার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো কাজের কাজ একদমই হচ্ছিল না। পুরো ম্যাচে কিলিয়ান এমবাপ্পে অনেকগুলো চান্স পেয়েছিল গোল করার মতো, কিন্তু সে নিজে একটাও কাজে লাগাতে পারে নাই। শেষমেশ সে একটা শ্যুট করতে যাচ্ছিল, সেরকম পর্যায়ে তার বলটা তার পা থেকে একটু দূরে চলে যায়, যেখানে কার্লোস ইসপি, সাবস্টিটিউট হিসাবে নামা কার্লোস ইসপি একটা শ্যুট করে, আর যার মাধ্যমে রিয়াল মাদ্রিদ আজকের উইনিং গোলটা পেয়ে যায়। আর আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছে জুড বেলিংহাম, আর সে এটার প্রাপ্য ছিল, অবশ্যই সে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার প্রাপ্যই ছিল। পুরো ম্যাচটা দেখার পরে একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হলো আজকের ম্যাচটা দেখার পরে একটা জিনিস ফিল করতে পেরেছি, যে এই সিজনে রিয়াল মাদ্রিদ যতগুলো প্লেয়ার সাইন ইন করেছে তার মধ্যে সম্ভবত বেস্ট সাইনিং ছিল ইয়ং ডিউমান্ডের সাইনিং। কেননা সে এই একটা ম্যাচে সাবস্টিটিউট হিসাবে নেমে যেইভাবে ড্রিবল করতেছিল, তার ড্রিবল দেখে মনে হচ্ছে মেসি যখন বার্সেলোনায় খেলতো তখন যেভাবে ড্রিবল করতো, আর এখন যেভাবে লামিন ইয়ামাল বার্সেলোনায় ড্রিবল করে, রিয়াল মাদ্রিদে যেরকমভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ড্রিবল করতো, সেইগুলো আমার মনে পড়ে যাচ্ছে। পিএসজিতে যেইভাবে নেইমার জুনিয়র ড্রিবল করতো, এই জিনিসগুলো তার একটা ফিল পাওয়া যাচ্ছে যে এই ছেলেটাকে দিয়ে ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব। আর ডিউমান্ডে আসার পর থেকে একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, যে একটা সময় গত সিজনে আমরা দেখতে পেয়েছি যে রিয়াল মাদ্রিদ যতগুলো অ্যাটাক করে প্রত্যেকটা অ্যাটাক বাম সাইড দিয়ে হয়, অথবা অর্থাৎ লেফট সাইড দিয়ে হয়, সেইগুলো প্রত্যেকটা অ্যাটাক ভিনি করে আর এমবাপ্পে করে। তারা দুইজনই লেফট সাইডে খেলতে পছন্দ করে। কিলিয়ান এমবাপ্পে যদিও সেন্টার হিসাবে তাকে খেলানো হয়, সেন্টার ফরওয়ার্ড হিসাবে, কিন্তু সেও কিন্তু লেফট সাইডে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর ম্যাক্সিমাম তার শ্যুটগুলো, অর্থাৎ সে লেফট সাইড থেকেই শ্যুটগুলো বেশিরভাগ করে। কিন্তু আমরা এই সিজনে ইয়ং ডিউমান্ডে আসার পর থেকে একটা জিনিস বুঝতে পেরে গিয়েছি, যে এই সিজনে এক সাইড থেকে শুধু অ্যাটাক হবে না, এই সিজনে দুই সাইড থেকে অ্যাটাক হবে। আর সেন্টারে রিয়াল মাদ্রিদে উন্নতি করতে হবে। সেন্টারে আর্দা গুলারকে খেলানো হচ্ছে, জুড বেলিংহামকে খেলানো হচ্ছে। জুড বেলিংহামকে যদি একটু সামনে পুশ করা যায়, তাহলে হয়তোবা তাহলে রিয়াল মাদ্রিদের একটা সেন্টার মিডফিল্ড কন্ট্রোলার কিনতে হবে। জুড বেলিংহামকে যদি সামনে খেলাতে চান, তাহলে রিয়াল মাদ্রিদের একটা সেন্টার মিডফিল্ডার কিনতে হবে, যে পুরো ম্যাচ কন্ট্রোল করবে। আর তা যদি না পারা যায়, তাহলে বেলিংহামকে একটু নিচে নিয়ে এসে খেলাতে হবে, মিডফিল্ডে নিয়ে এসে খেলাতে হবে। অ্যাটাকিং মিডফিল্ডে তাকে খেলানো যাবে না। এছাড়াও রিয়াল মাদ্রিদ এই সিজনে আরও যে প্লেয়ার কিনেছে, অর্থাৎ ডেনজেল ডামফ্রিজ, ইব্রাহিম কোনাটে, বার্নার্ডো সিলভা, কার্লোস ইসপি এবং মার্কোস কুকুরেলা, এই প্লেয়ারদেরকে তো জোসে মরিনো কিনেছে। অবশ্যই এই প্লেয়ারদের মধ্যে এমন কিছু না কিছু দেখেছে, যেটা কিনা জোসে মরিনোর মনে হয়েছে যে আমি এই প্লেয়ারদেরকে যদি নিয়ে আসি, তাহলে আমার এই ট্যাকটিক্সগুলো পরিচালনা করতে পারবো এই টিমে, আর তার মাধ্যমে ম্যাচে উইন পাবো। আর হয়তো জোসে মরিনো অবশ্যই কিছু না কিছু পেয়েছে, যার কারণে এই প্লেয়ারগুলোকে সাইন ইন করিয়েছে। আর সাইন ইন করিয়ে একটা ম্যাচের মধ্যে সবগুলো প্লেয়ারকে অভিষেক করে দিয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। সো আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন জোসে মরিনো এই প্লেয়ারদেরকে নিয়ে কতটুকু উন্নতি করতে পারবে। আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন রিয়াল মাদ্রিদ কি এই সিজনে লা লিগা জিততে পারবে কি পারবে না। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।